রসায়নের তোমাদের শেষ অধ্যায়, ক্লাস 9 থেকে শুরু করে 10 পার করলা, অধ্যায় শেষ কথা বলি। শেষ অধ্যায়ে হাজির হয়েছো, তোমাদের অনুভূতি কি? বই দিয়ে কি ভাবছে? অনুভূতি হলো এই অধ্যায়টা যেন সহজ হয়। এটা আমরা চাই। তোমরা বলবো আমার অনুভূতা হয়ে গেছে। আচ্ছা, আমাদের জীবনের রসায়নের যে এত কিছু পড়ে আসলাম, রসায়নের শুরুতেই তোমরা প্রথম অধ্যায়ে পড়ছিলে কি যে রসায়ন কাকে বলে, পদার্থের গঠন এবং পদার্থের ধর্ম নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে বলে রসায়ন। তো কি কি কাজে লাগে আমাদের প্রাত্যহিক জীবনে, কি কাজে লাগে রসায়ন? তো প্রত্যেক জীবনে আমরা ঘুম থেকে উঠে থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু সবই রসায়ন না? এদিকে ওদিকে না, এদিকে সবই রসায়ন না? তার মধ্যে অল্প কিছু অংশ আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এই অধ্যায়টা মেইনলি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে গৃহস্থালির রসায়ন, গৃহস্থালির রসায়ন, পরিষ্কার পরিচ্ছন্নতার রসায়ন, গৃহস্থালির রসায়ন, পরিষ্কার পরিচ্ছন্নতার রসায়ন, এবং লাস্টের দিকে আমরা ইন্ডাস্ট্রিয়াল বা বাণিজ্যিক যে ইন্ডাস্ট্রিয়াল রসায়ন নিয়ে সামান্য একটু কথা বলবো। মেইনলি পড়া হচ্ছে এই দুটোই আমাদের। তো গৃহস্থালী মানে হচ্ছে ধরো তোমার কিচেন, রান্না বান্না পারো তো তোমরা মেয়েরা ছেলেরা? পারো না? নারী জাতির কলঙ্ক, রান্না পারে না। বিশেষত কিচেনে কি কি ব্যবহার হয়? কিচেনে আমরা ব্যবহার করি সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ ব্যবহার করি, ভিনেগার ব্যবহার করি আচার টাচার তৈরিতে, নাগামরিচ চিনো? আজকে নাগামরিচের আচার বানাবো। ভিনেগার, তারপরে হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা, বেকিং পাউডার। কেক বানাইতে পারো? বেকিং পাউডার। পুডিং বানাইতে পারো? একবার ট্রাই করছি। ডিম দিয়ে আরে এটা তো সব পারে। আর ও শুধু গরম পানি রান্না করতে পারে। হ্যাঁ, এটা সত্য। আর এটা খাইতে পারি, এটা অনেক। হ্যাঁ, এটা সবচেয়ে বড় কথা। আর কি খাই আমরা খাবারের পরে? কোল্ড ড্রিঙ্কস খাই, কোল্ড ড্রিঙ্কস মানে কোক, পেপসি, 7 আপ এগুলো আর কি। গৃহস্থালী রসায়ন মানে খাবার দাবারের বিষয়গুলো এগুলো। পরিষ্কার পরিচ্ছন্নতার রসায়নের মধ্যে আমরা পড়বো সাবান, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, হারপিক একটা ব্র্যান্ডের নাম, মূল নাম হচ্ছে টয়লেট ক্লিনার। সরাসরি হারপিক বলে আবার ওই কোম্পানির প্রমোশন হয়ে যায়। টয়লেট ক্লিনার, তারপরে গ্লাস ক্লিনার, গ্লাস ক্লিনার, আর হাবিজাবি এই জিনিসগুলো আমরা পড়বো। এতটুকুই পড়া যায়, খুবই ছোট, তেমন কিছু পড়া যায়। আমরা শুরু করতেছি খাবার দাবার দিয়ে, কারণ আমরা খেতে অনেক ভালোবাসি। আগে খাবার দাবার খাবো, খাওয়ার পরে বাসনপত্র হাতপত্র নোংরা হবে, ময়লা হবে, পরিষ্কার করতে হবে। হ্যাঁ, দিনবার 100 লেবুর শক্তি। তাহলে গৃহস্থালীর রসায়নে প্রথম আসে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এটা সবাই জানেন, এটাকে কি বলে বাবা? খাবার লবণ বলে। আমরা খাবার লবণ খাই, সোডিয়াম ক্লোরাইড খাই। বেশি পরিমাণে খাওয়া ক্ষতিকর, কিন্তু অল্প খেতে হবে। আর কেউ যদি সোডিয়াম ক্লোরাইড সারা জীবনে নাও খায় তাও সমস্যা নেই,
সারাগুলো না না, হ্যাঁ আমি অন্য খাদ্য থেকে আসবে তোমার খাবার থেকে, তোমার কিচেন থেকে যদি চিনি আর লবণ এই দুটো বিতাড়িত করতে পারো, 50% অসুখ বিসুখ এমনি সেরে যাবে। থাক, ভালো। আপনি পারছেন। না, আমরা যদি পারতাম আর কি। ও, আচ্ছা। আমাদের খাদ্যাভ্যাস এমন হয়ে গেছে যে কম চিনি আছে। আমরা যদি চিনি আর এই লবণ না খাই আমাদের চলে যাবে, কারণ আমরা যে শাকসবজি খাচ্ছি, যে ফ্রুটস খাচ্ছি, ভেজিটেবলস খাচ্ছি, এগুলোর মধ্যে যথেষ্ট লবণ আছে। দিস ইজ এনাফ। কিন্তু যে জিহ্বাটাকে বানাইছি যে এরকম স্বাদের খাইতেই রসালো। হবে। সোডিয়াম ক্লোরাইড কোথায় পাই আমরা? এর উৎসটা কি? সমুদ্রের পানি না? হ্যাঁ। আচ্ছা, 9 অধ্যায় না 8 অধ্যায় সরি, তড়িৎ বিশ্লেষণ পড়ছি না আমরা? হ্যাঁ। তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করেছি না? সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে উপজাত হিসেবে কি পাওয়া যায়? স্যার কোশ্চেন করেন না, ভিডিওতে আছে। ওইটা বলেছে, প্রাপ্তি বলেছে। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ একটু মনে করাই দেই দেখি আপনাকে। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, তাহলে জল না, এখানে জলীয় পানি, জলীয় সোডিয়াম ক্লোরাইড। অ্যানোড দিলা, ক্যাথোড দিলা, বিদ্যুৎ প্রবাহ দিলা, এই তো তড়িৎ বিশ্লেষণ মনে করে দেন। তাহলে এখানে কে কে আছে? সোডিয়াম ক্যাটায়ন আছে, এখানে হাইড্রোজেন ক্যাটায়ন আছে, ক্লোরিন অ্যানায়ন আছে, ওএইচ অ্যানায়ন আছে। মনে পড়ে? হ্যাঁ, একটু। একটু। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড থেকে, সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা গলিত অবস্থায় করি উইদাউট পানি, তাহলে সোডিয়াম ধাতু নিষ্কাশন করব। করছি কোথায়? 10 অধ্যায় ধাতু নিষ্কাশন। আর যদি জলীয় করি, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করা হয়। এখান থেকে ক্লোরিন গ্যাসকে বিতাড়িত করি, হাইড্রোজেন গ্যাসকে বিতাড়িত করি অ্যানোডে ক্যাথোডে। তাহলে নিচে পড়ে থাকে কি? সোডিয়াম আর তো যাই, এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতায় কি লাগবে? খাবার লবণ, আপনাদের বাসায় যে লবণের দানিটা থাকে, টেবিল সল্ট, দেখবেন বর্ষাকালে লবণটা ভিজে ওঠে। হ্যাঁ, হ্যাঁ। দেখছেন? বর্ষাকালে লবণটা ভিজে ওঠে। এমনকি আমার গত বর্ষায় একটা লবণের এই যে কৌটা উপরে ঢাকনা লাগানো, কৌটাটার মধ্যে এতটুকু লবণ ছিল, এখন আছে এর উপর এতটুকু পানি জমে আছে। আমি কেউ পানি ঢালি নাই, মনে হয় এখানে প্রায় 200 মিলি পানি আছে। কি? এতগুলো পানি জমে গেছে। পানি সংকট লেখা। তো এই পানিগুলো থেকে আসে লবণের ধারের কাছে জলীয় বাষ্প টেনে নেয়। জলীয় বাষ্প টেনে নেয়। কিছু কিছু পদার্থ আছে যারা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়। তার মধ্যে এই যে বিভিন্ন ওষুধপত্র বা জুতো, কাপড়ের গায়ে মধ্যে সিলিকা জেলের একটা প্যাকেট থাকে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেই না সে। কে দেখে? কসমেটিকের মধ্যেও থাকে। এর বাবারই তারপর লিপস্টিক লাগানো। হ্যাঁ, সিলিকা জেলের ছোট্ট একটা প্যাকেট থাকে। হ্যাঁ। তো ওইটা কি করে? জলীয় বাষ্প শোষণ করে নেয়। দেখছি স্যার। ওই পরিবেশের জলীয় বাষ্পটাকে শোষণ করে নেয়। তারপরে আরো আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জলীয় বাষ্প শোষণ করে নেয়। জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড তুমি অলরেডি ইউজ করছো কোথায় বলেন তো? ড্রাই সেলে। ও ড্রাই ড্রাই সেলে পানি উৎপন্ন হতো, সেই উৎপন্ন পানিকে জিঙ্ক ক্লোরাইড শোষণ করে নেয়। তো পানি শোষণ করে নেওয়ার কিছু বৈশিষ্ট্য সোডিয়াম ক্লোরাইডের, এবং সোডিয়াম ক্লোরাইড, বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি সামান্য পরিমাণে ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকে, সেটা পানিকে আরো বেশি টেনে নেয়। তো জলীয় বাষ্প থেকে পানি শোষণ করতে 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 তারা ভিজে যায়, ভিজে গিয়ে তার উপর একটা পানি জমা হয়। আরো পানি শোষণ করতে পারে। মরিচা পড়ছেন না? ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, তারপরে জলীয় বাষ্প থেকে পানি শোষণ করতে করতে সে মরিচা হয়ে যায়, মরিচের চা। আরেকটা পুরাতন পড়ার প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে কি বলে? আরে ইয়ে বলে বলেন। সোডা লাগে না? ব্রাইন বলে। ও ব্রাইন। ব্রাইন। হ্যাঁ, এটাই বোঝা যাচ্ছে। ব্রাইন বলেছিল। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুতি পড়ছেন না? ক্লাস 8 এ না, সরি চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8 ব্রাইন বলে। তো ব্রাইনকে কি দিয়ে সম্পৃক্ত করা হয়? ব্রাইনকে কি দিয়ে সম্পৃক্ত করা হয়? সম্পৃক্ত মানে কি? আমি অষ্টম অধ্যায় সম্পূর্ণই ভুলে গেছি, একদম সারেন্ডার। আর আমরা শুরুই করিনি অষ্টম অধ্যায়। পানি দিয়ে, অ্যালকোহল দিয়ে। আর কি আর কিছু না, তাই
এটা একটা পাত্র। হুম এই পাত্রের মধ্যে আমি এতগুলো বড় বড় পাথরের টুকরা দিলাম। সম্পৃক্ত হওয়া মানে হচ্ছে ওই জায়গাটা ফিল আপ হয়ে যাওয়া। যেমন তোমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন পড়ছো, দ্বিবন্ধন ত্রিবন্ধন, বন্ধনগুলো ভেঙে গিয়ে আর কোনো হাইড্রোজেন ঢোকার অবকাশ নেই, তখন তাকে সম্পৃক্ত বলা হয়। তাহলে এই পাত্রটা তুমি এরকম বড় বড় নুড়ি পাথর দিয়ে এমন ভাবে ভর্তি করছো যে এখানে কোনো আর জায়গা নাই, এরকম পাথর ঢুকানোর আর কোনো জায়গা নাই। যার কারণে পানি সেটাই এখন আমরা কি এটাকে সম্পৃক্ত একটা পাত্র বলতে পারবো? পারবো। তাহলে এখানে আর কোনো জায়গা নেই, এই যে জায়গা, এই যে জায়গা, কিন্তু ওই জায়গাগুলো ফিল আপ তুমি এই সাইজের পাথর দিয়ে করতে পারবে না। এই জায়গাগুলো ফিল আপ করার জন্য এবার তুমি হ্যাঁ বলছে জানে মনে হয়, তারপর তুমি বালি ঢালো, শুকনা বালি ঢালো, এই বালির গ্যাপগুলো এসে বালিয়ে পূরণ করে দেবে এই জায়গাগুলো। এখন বালি ঢালার পর তুমি আবার যদি পানি ঢালো, দেখবে যে আরো কিছু পানি এখানে ধরতেছে, ওই বালির মধ্যেও যে ছোট ছোট গ্যাপ আছে ওই গ্যাপগুলো পানি দিয়ে পূরণ হয়। তেমনি সোডিয়াম ক্লোরাইডকে আমরা ব্রাইন দিয়ে, মানে সোডিয়াম ক্লোরাইড আর পানি দিয়ে যদি আমরা সম্পৃক্ত করে ফেলি, পানির অণু পানির অণু পানির অণু পানির অণু, এর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে, পোলারিটি আছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, সোডিয়াম ডেল্টা প্লাস মাইনাস। পানি কিভাবে, লবণ কিভাবে পানিতে দ্রবীভূত হয় পঞ্চম অধ্যায়ে পড়ছেন না বাবা? হ্যাঁ পড়ছি, এটা মনে আছে। এই যে এরকম করে দ্রবীভূত হয়। তাহলে দ্রবীভূত হওয়ার সময় যে চিত্রগুলো আঁকতে হয়েছে কিন্তু পরীক্ষায়, হ্যাঁ আবার ক্লোরিন এসে হাইড্রোজেন, একটা ক্লোরিন মাইনাস, তাহলে মাইনাসের দিকে কি আকৃষ্ট হবে? হাইড্রোজেন 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 হাইড্রোজেন। মনে পড়ে? মনে পড়ে? তাহলে এই যে এদের মাঝখানেও কিছু ফাঁকা জায়গা আছে, যেমন পাথর রাখার পরে মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, তেমনি সোডিয়াম ক্লোরাইডে পানিতে দ্রবীভূত হওয়ার পরেও কিছু পরিমাণে ফাঁকা জায়গা থেকে যায়। ওই ফাঁকা জায়গাগুলোকেও ফিল আপ করার জন্য অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়। গ্যাস চালনা করে সম্পৃক্ত করা হয়। অষ্টম অধ্যায়ের খাতাটা খুললেই পাবেন, এগুলো ওই অধ্যায়েরই পড়া। আমাকে আরেকবার করতে হবে। পানির মধ্যে আমরা প্রথমে যথেষ্ট পরিমাণে লবণ মিশাতে মিশাতে এমন অবস্থা হয়ে গেছে আর লবণ দ্রবীভূত হচ্ছে না, লবণ নিচে তলানি পড়ে আছে, তারপরেও কিছু ফাঁকা জায়গা থেকে থাকে এরকম। ওই ফাঁকা জায়গাগুলোকে আবার ফিল আপ করার জন্য অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়। তাহলে অ্যামোনিয়া গ্যাস পানির মধ্যে দিয়ে চালনা করলে কি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে খুবই অল্প পরিমাণে। তাহলে সংক্ষিপ্ত বিষয়টা বুঝলেন। আমরা পুরাতন পড়া নিয়ে কথা বলতেছি, এখন এই অধ্যায়ে কিছুই ঢুকলাম না। সত্যি কথা স্যার, এইটা আমাদের একটু পরে কাজে লাগবে, একটু পরে এটা কাজে লাগবে। আমরা এখন চলে যাচ্ছি NaHCO3। এটা কি বলে বাবা বলেন তো? সোডিয়াম বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট এটা কি বলে? খাবার সোডা, খাবার সোডা। যদি বাই না থাকতো, হাইড্রোজেন না থাকতো, শুধু সোডিয়াম কার্বনেট, তখন হয়তো কাপড় কাচার সোডা। শুধু সোডিয়াম কার্বনেট হলে কিন্তু Na2CO3 কার্বনেটের যোজনী 2, বাই থাকার কারণে যোজনী 1 কমে গেছে। এটা কিন্তু কাপড় কাচার সোডা। এটা কিন্তু আমরা যাব ওই পরিষ্কার পরিচ্ছন্নতায়। আর খাবারের মধ্যে আছে তাই খাবার সোডা বললাম। এটা প্রস্তুত করে কিভাবে? খাবার সোডা প্রস্তুতি, খাবার সোডা তৈরি করব আমরা। খাবার সোডা কি কি কাজে লাগে সেটাকে জানি। কেক পাউরুটি বানাইতে এটা মাছ, এটা লাগবে, বেকিং সোডা লাগবে। এটা প্রস্তুতি করে কিভাবে দেখেন? চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই ক্যালসিয়াম অক্সাইড হবে আর কার্বন ডাই অক্সাইড হবে। একত্রে কেউ এই বিক্রিয়াটা অনেক জায়গায় করছেন, 6 অধ্যায়ে করছেন। এটা কোন ধরনের বিক্রিয়া? 7 অধ্যায়ে করছেন।
বিয়োজন বিয়োজন নাকি জানিস? বিয়োজন বিয়োজন বিক্রিয়া তাপ উৎপত্তি না, তাপ হারি বিক্রিয়া। তা ভারী বলতে বিয়োজন তাকে তাপ দিতে হচ্ছে। হ্যাঁ। আর যদি এইটা বিক্রিয়ক হতো, এই পাশে আসতো আর এটা ওই পাশে লিখতাম, তাহলে তাপ উৎপত্তি। উৎপত্তি বিযোজন বিক্রিয়া, সংযোজন না সংশ্লেষণ, উগ্রবিটা তো এটা। বিশ্লেষণ না বিয়োজন? না এটা এই ব্যাপারটা বিশ্লেষণ হলে মৌলিক পদার্থ থাকতে হবে, ও হ্যাঁ হ্যাঁ এটা বিশ্লেষণ নয়, এটা শুধুই বিয়োজন। তো এখান থেকে যে কার্বন ডাই অক্সাইডটা পাইলাম না, এই কার্বন ডাই অক্সাইডটা আমাদের দরকার। ওটাই দরকার। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস অ্যামোনিয়া, তাহলে তৈরি হবে অ্যামোনিয়াম কার্বনেট, NH4CO3, অ্যামোনিয়াম বাইকার্বনেট, বাই হাইড্রোজেন অতিরিক্ত আছে, অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি হয়। গ্যাস, পানি এবং অ্যামোনিয়া গ্যাস, এখানে কিন্তু দুটো গ্যাস ব্যবহার, দেখেন তো পানির মধ্য দিয়ে দুটো গ্যাস চালনা করবেন, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস, তৈরি হবে অ্যামোনিয়াম বাইকার্বনেট। এবার অ্যামোনিয়াম বাইকার্বনেট এর সাথে এই ব্রাইন, অ্যামোনিয়াম বাইকার্বনেটের সাথে ব্রাইন, ব্রাইন মানে কি, মূল উপাদানটা কি, সোডিয়াম ক্লোরাইড। তো অ্যামোনিয়াম বাইকার্বনেটের সাথে যদি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ ব্রাইনটা আমরা বিক্রিয়া ঘটাই, তখন আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট অ্যামোনিয়াম বাইকার্বনেট পাবো। অ্যামোনিয়াম বাইকার্বনেট, আমার প্রশ্নটা হচ্ছে বলেন, প্রশ্ন বলেন। এইভাবে কি ফ্যাক্টরিতে বানান? জি, অ্যামোনিয়াম বাইকার্বনেট আর পাবো কি, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই হচ্ছে আমাদের খাবার সোডা। তাই বলে আমরা খাবার সোডা প্রত্যেকদিন খাই, বিষয়টা এমন না। রাজশাহীতে বাড়ির জন্য আমি 3 বেলা যে আম দিয়ে ভাত খাই এমন না। হ্যাঁ 5 মিনিটে বাড়ির জন্য আমরা যে সবসময় কসুল্লতি খাই তা কিন্তু না। এইটুকু শেষ করেন। তাহলে 11 এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, দেখেন বাইকার্বনেটের সাথে সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট আর হচ্ছে অ্যামোনিয়ামের সাথে ক্লোরিন, অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে ওই যে সোডিয়াম বাইকার্বনেট বলে অ্যামোনিয়াম লিখছি। আর আপনি ভিডিও চালু করে লিখবেন না? ভিডিওতে তোমার এই কথাটা উঠে গেছে। অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম বাইকার্বনেট কারেকশন আছে। আমি ভিডিওটা বন্ধ করে আচ্ছা, এখন শুনে এই খাবার সোডা, আমরা যে কেক পাউরুটির মধ্যে যে সোডাটা ইউজ করি, বেকিং সোডা বলে না, বেকিং সোডা, সেই বেকিং সোডা কিন্তু এইটা না, তো এইটার সাথে আরেকটা জিনিস মিশানো হয়। আবার কি? এটা হলো খাবার সোডা, এর সাথে সোডিয়াম বাইকার্বনেটের সাথে টার্টারিক অ্যাসিড, नाम सुना ही तो होगा, টার্টারিক অ্যাসিড মিশ্রিত করা হয়। অ্যাসিড মানে কিন্তু তরল পদার্থ না, সেদিন তোমাদের দেখিয়েছি কিন্তু বাবু। হ্যাঁ কোন জানি আছে। অ্যাসিড কিন্তু কঠিন পদার্থ হয়। অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে জলীয় দ্রবণে গেলে সেটা ঘনত্ব প্রদর্শন করবে। অ্যাসিড কিন্তু কঠিন পদার্থ হতে পারে, যেমন এই যে এটা একটা সাইট্রিক অ্যাসিড, জাস্ট লেবুতে যা থাকে এমনটা হলো কেন? সাইট্রিক অ্যাসিড। এটা না এই অবস্থা কিভাবে বন্ধ করলে? এটা কি? ভিডিওতে দেখা যায় না? সাইট্রিক অ্যাসিড, এটা যদি আমরা পানিতে দেই তখন সেটা দ্রবণ হয়ে যাবে। সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ তুমি খেতে পারো, জাস্ট লেবুর টেস্ট, কিন্তু খায় না, খায় না, পেট ব্যথা করবে, অ্যাসিডিটি হবে। এমনি তোমরা ভিডিও দেখো না, আর আমার টার্টারিক অ্যাসিডই কেন বলে?
কেন দিব? ভিনেগারও তো দিতে পারতাম। হ্যাঁ এই যে অক্সালিক অ্যাসিড দিতে পারতাম, তারপরে হচ্ছে সাইট্রিক অ্যাসিড দিতে পারতাম। টার্টারিক অ্যাসিড কেন দেওয়া? ওকে, এটা সাসপেন্স, কামিং নেক্সট।